প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা আমন্ত্রণ জানিয়ে শুরু করছি প্রতিদিনের সান্ধ্যকালীন আয়োজন বেলা শেষে। অর্চি আছে আপনাদের সাথে, আর প্রতিদিনের মতোই আমাদের সাথে আছেন নতুন অতিথি। প্রিয় দর্শক, আজ আমাদের সাথে আছেন এবং আমাদের মাঝে আছেন বাংলাদেশের অন্যতম রবীন্দ্র গবেষক, মঞ্চ সারথী এবং নাট্য নির্দেশক আতাউর রহমান এবং মঞ্চ অভিনেতা মাসুদ সুমন। কথা বলবো তাদের সাথে। কেমন আছেন? ভালো। অনেক অনেক শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানাচ্ছি, আজ আমাদের মাঝে এসেছেন। ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ। প্রথমেই জানতে চাই, আজকে তো মঞ্চায়ন হতে যাচ্ছে বিশিষ্ট কথা সাহিত্যিক সৈয়দ শামসুল হক অনুবাদিত শেক্সপিয়ারের হ্যামলেট। সে বিষয়ে শেক্সপিয়ারের কথার আগে শামসুল হকের কথা একটু সামান্য আসি। তিনি কিন্তু বহু প্রভা লেখক, উনি খালি কবি নন, কেবলমাত্র সব্যসাচী একটা উপাধি দিয়েছে। আসলে আমি বহু প্রভা বলতেই ভালোবাসি। একটি ইংরেজি নাটক এবং একটি পথনাটক, 11টি নাটক আমি নির্দেশনা দিয়েছি। এবং হ্যামলেট উনি ওনার শেষ সজ্জায়, যখন মহাপ্রয়াণের আগে তিনি এটা রচনা করেছেন। আমাকে লন্ডন থেকে প্রতিটি সিন উনি SMS করে কোনটা আগে নিচ্ছে কোনটা পরে নিচ্ছে। কখনো কখনো এই ক্যান্সার কর্কট রোগ আক্রান্ত অবস্থা আমাকে ফোন করতেন। তো ও শেষ করলেন, উনি মৃত্যুর আগে শেষ করলেন। এটা ওনার একটি ছিল যে আকাঙ্ক্ষা ছিল যে আমি এটা নির্দেশনা দিই। তো যেটা আমি খুব সংক্ষেপে বলবো, এই নাটকটি আমি কিভাবে দেখছি। এই নাটকটির সংকট কি, যেমন টু বি অর নট টু বি, দ্যাট ইজ দি কোশ্চেন। Whether it is nobler in mind to suffer the slings and arrows of outrageous fortune or to fight the ocean of crowd. হ্যাঁ, আমি কি মানে সাংঘাতিকভাবে এই ঢেউয়ের বিরুদ্ধে যুদ্ধ করব, নাকি আমি মেনে নিব। এটা যেমন আছে, মানে একটা দুর্ঘটনা ঘটেছে, নষ্ট পরিবারের ছেলে, বাবাকে চাচা মেরেছে, চাচা মেরে মাকে বিয়ে করেছে, সিংহাসন দখল করে। হ্যামলেট, তরুণ হ্যামলেট এটা গ্রহণ করতে পারেনি এবং তার মধ্যে এই দোদুল্যমানতা, আমি কি করব, আমি কি এত বিরোধিতার বিরুদ্ধে লড়বো নাকি আমি ছেড়ে দেব। এই দোদুল্যমানতা কিন্তু প্রতিটি চরিত্রের মধ্যে আছে এবং একাধিক সূত্র উপসূত্র রয়েছে। সেটা নিয়ে আমরা একটা জায়গায় বাঁধছি এবং আমরা এই নাটকটিকে আমাদের হ্যামলেট করে তুলছি। এভাবে ডেনমার্কের রাজার কাহিনী, কোনো কাহিনী পাল্টাইনি আমরা কিন্তু এখানে আমাদের সৈয়দ শামসুল হকেরও ইঙ্গিত ছিল, বলা ছিল। আমরা জীবনানন্দ দাশের কবিতা, রবীন্দ্রনাথের গান, রবীন্দ্রনাথের কবিতা, আমরা আমাদের যাত্রা পালাগানের ঢুকিয়ে আমরা এটাকে যেন বাংলাদেশের বাঙালির হ্যামলেট বলে চেনা যায়। যেমন জাপানিজরা যখন শেক্সপিয়ার করেছে, ওটা জাপানিজ বলে চিনেছে। আকিরা কুরোসাওয়া যখন থ্রোন অফ ব্লাড করছে, হ্যাঁ, অথবা র্যান করছে, অথবা ভারতে হায়দার করছে, হ্যাঁ, ওটা আমাদের বলে যেন চেনা যায়। সকালে বলবো এটা আমাদের হ্যামলেট। এটা আমরা চাচ্ছি পাশ্চাত্যের এবং প্রাচ্যের একটা মিলন ঘটাতে যাচ্ছি এই নাটকের মধ্যে, সেটাই মূল কথা। বাহ, চমৎকার। শোন ভাইয়ের কাছে জানতে চাচ্ছি, শেক্সপিয়ারের হ্যামলেট এই চরিত্র নিয়ে আপনি কাজ করেছেন, এই অভিজ্ঞতা বা এই অনুভূতি কেমন ছিল? না, অনুভূতি অসাধারণ। প্রথমত শেক্সপিয়ারের হ্যামলেট করতে যে আমরা যখন একটা চরিত্র করতে যাই, তখন সেই চরিত্র নিয়ে ভাবা, সেটা নিয়ে চিন্তা করা। ওই সময়টার কথা আমি শুনতে চাচ্ছিলাম, যে যখন জানতে পারলেন আপনি হ্যামলেট চরিত্রে, সেই সময়কার অনুভূতি। এটা আবার আতা ভাই সহ শিল্পকলা একাডেমি আমাদেরকে একটা বিরাট পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছিল। আচ্ছা, আমাদের শেক্সপিয়ার নিয়ে আমাদের একটা বছরব্যাপী কর্মসূচি হয় শিল্পকলা একাডেমি থেকে। আতা ভাই তার অন্যতম একজন সদস্য। তো বছরব্যাপী কর্মসূচির মধ্যেই কার্নিভাল হলো, একটা কর্মশালা হলো এবং একই সাথে হ্যামলেট প্রযোজনাটি হচ্ছে শিল্পকলা থেকে। তো ফাইনালি যখন অক্টোবর মাসে গত বছর একটা কর্মশালা করানো হলো, মোটামুটি আতা ভাই তার প্রধান জায়গা থেকে কাজ করালেন। মুখ্য প্রশিক্ষক হিসেবে আতা ভাই ছিলেন ওটার। তো এখানে আমরা 15 দিন ব্যাপী ক্লাস করলাম। আতা ভাই সহ বাংলাদেশে যারা শেক্সপিয়ার নিয়ে গবেষণা করেন, পড়ান, এরকম সবাইকে নিয়ে এসে আমাদেরকে জানানো হলো, বোঝানো হলো শেক্সপিয়ার কি, কেমন। তারপরে শেক্সপিয়ারের প্রত্যেকটা গল্পকে ধরে আলাদা আলাদা করে বোঝানো আমাদেরকে আতা ভাইয়ের নেতৃত্বে। তারপরে একদম শুরু থেকেই শুরু করা ব্যাপারটি ছিল একেবারেই তাই। এবং সেখান থেকে ছোট ছোট করে 5টি নাটকের, শেক্সপিয়ারের 5টি নাটকের ছোট ছোট ওয়ার্কশপ প্রোডাকশন হলো।
এবং এই ওয়ার্কশপ প্রোডাকশনগুলি দেখেই আতা ভাই কিন্তু তখন আমাদেরকে পিক করলেন ওইখান থেকে, যে এই 5টি প্রোডাকশন থেকে বেছে উনি 25 জনকে সিলেক্ট করলেন ফর দ্য হ্যামলেট প্রোডাকশন। অভিজ্ঞতাগুলো আমি আরো ডিটেইলে শুনতে চাই। একটা বিরতির সময় হয়ে গেল, অনুমতি নিয়ে একটা বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, চলে যাচ্ছি বিরতিতে। ফিরে এসে আরো অনেক কিছু জানবার আছে, অবশ্যই আমাদের সাথে থাকবেন। ফিরে এলাম বেলা শেষে বিরতির পরে। অর্চি আছে আপনাদের সাথে, আর আমাদের সাথে আছেন আমাদের শ্রদ্ধেয় মঞ্চ সারথী আতাউর রহমান এবং মঞ্চ অভিনেতা মাসুদ সুমন। কথা বলবো তাদের সাথে। চরিত্রের কথা শুনছিলাম ভাইয়ের কাছে, স্যারের কাছে একটু জানতে চাচ্ছি যে চরিত্র সিলেকশনের এবং যাচাই বাছাইয়ের যে পর্বগুলো ছিল সেই সম্পর্কে। এটা আমি একটা কথা বলবো, আমি এতগুলো নাটক নির্দেশনা দিয়েছি এই জীবন তো আমার দীর্ঘ জীবন, হ্যাঁ, কিন্তু আমি সবসময় মনে করেছি এটা কিন্তু একক কাজ নয়, নির্দেশকের কাজ নয়, এটা দলগত কাজ, যেটাকে ইংরেজিতে বলে আনসাম্বল ওয়ার্ক। এবং আমি সবসময় যে থাকি এমন নয়, আমি কিন্তু আমার খালি ধারণাটা দিই। আমার সবচেয়ে প্রাপ্তি এই পরিণত বয়সে যে তরুণ প্রজন্ম আমাকে গ্রহণ করে। আমার বয়সী লোককে গ্রহণ করে না, ও খুব অহংকারী, নিজে যা বলে সেটাই। আমি কিন্তু ওদের মতো নিজেকে তৈরি করিনি, এটা কিন্তু আমার বিরাট প্রাপ্তি। আমরা চাচ্ছি যে দুটো দল হ্যামলেট মানে বিভিন্ন চরিত্র করবে, প্রধান চরিত্র করবে, যেমন হ্যামলেট আরেকজন আছে, কিন্তু প্রধান ওকে আমরা করেছি এবং ও খুব খাটে এবং ওজন কমিয়েছে। এবং হ্যামলেটের জন্য আমি ওজন কমাতে বলেছিলাম, কারণ আমি চেয়েছিলাম হ্যামলেটের চোখটা একটা অনন্য চোখ, যে চোখের দুঃখও রয়েছে, বেদনা রয়েছে, একটা ক্রোধ রয়েছে, একটা অপারগতা রয়েছে, একটা মানে ওর চোখটা আমি বর্ণনা করতে পারবো না। এক এক সময় এক এক রকম, এক এক সময় ঘৃণায় একেবারে জ্বলে উঠে, আবার এক এক সময় ক্ষমায় সাংঘাতিকভাবে বলছে যে থাক। এক সময় প্রেমে সে সবচেয়ে বড় প্রেমিক, এক সময় বলছে যে আমি অন্যায় কিছুতে মানব না। তার বন্ধু হোরাসিওকে সে সব বলে, তার প্রাণের বন্ধু। কাজেই ও করবে প্রথম অভিনয়, তারপর হয়তো আমরা আরেকজনকে ভাববো। এভাবে প্রত্যেকটি চরিত্রে আমরা দুজন করে রেখেছি মূল চরিত্রগুলো। তারপরে যাত্রার একটা অংশ আমরা যাত্রা রেখেছি, বাইরে যে ভ্রাম্যমান নাট্যদল, গার্ট্রুডের ভূমিকা যিনি রানীর ভূমিকা অভিনয় করছেন, তিনিও খুব নামকরা অভিনেত্রী, তার নাম হলো গিয়ে সঙ্গীতা, তিনিও খুব নামকরা অভিনেত্রী সঙ্গীতা চৌধুরী। মঞ্চেরও এবং মঞ্চের বাইরে উনি কাজ করেন। তারপরে শামীম সাগর অত্যন্ত নামকরা, আমার বাংলার মাটি বাংলার জলে রবীন্দ্রনাথ করেছেন, আমার রুদ্র রবি জালিয়ানওয়ালাবাগে রবীন্দ্রনাথ করে খ্যাতিমান হয়েছেন, তিনি করছেন রাজার ভূমিকায়। এভাবে আমির রহমান মুকুল, যিনি আমাকে সর্বাধিক সহযোগিতা করে থাকেন সব নাটকে, আমার সহযোগী নির্দেশক হিসাবে, সহকারী বলবো না, সহযোগী নির্দেশক হিসাবে, তিনি করছেন পোলেনিয়াসের রোল। পোলেনিয়াস হচ্ছে গিয়ে কি বলে ওনার মন্ত্রী, রাজার দুষ্টু প্রকৃতির মন্ত্রী, যিনি রাজার ব্যয় হতে চান রাজাকে, আর মানে ওফিলিয়ার বাবা, সোজা কথা। ওফিলিয়া যে করছে, এরাও খুব দুজনেই খুব নামকরা। দুজন, প্রথমে কান্তা বলে একটি মেয়ে, সে মঞ্চ করে, টেলিভিশনও করে। একজন হলো মুমু, সেও মঞ্চে টেলিভিশনে করে। দুজনই দেখতে ভালো। ওফেলিয়ার মধ্যে যে একটা নরম, একটা ইনোসেন্ট ভাব রয়েছে, সেই দুজনকে আমি পাচ্ছি। এভাবে বহু কষ্ট সাধনার ভেতর দিয়ে, পরীক্ষার ভেতর দিয়ে আমরা এই যে বাছাই করার কাজে গেছি, এবং এখানে সর্বাধিক সহযোগিতা পেয়েছি। কেউ যে মন খারাপ করেছে এমন নয়, আমি করব না, আমাকে কেন এটা দেওয়া হলো না, যাকে বলে তুমি বসে পড়ো। হ্যাঁ, এখন সুমন বহু চেষ্টা করেছে এবং ওকে ভালো লাগছে, ওর হাইট টাইট সবই ঠিক আছে, হয়তো হ্যামলেটের চোখ অভিনয় হয়ে যাবে, কখনো দুঃখ ভারাক্রান্ত, কখনো উজ্জ্বল, কখনো আবার করছে, রসিকতা করছে, সেখানে আবার মজা করছে। সাংঘাতিক মুহূর্তে মুহূর্তে তার ভাব, তার জীবন দর্শন সব মিলে একটা অদ্ভুত অপূর্ব রাজপুত্র। পৃথিবীতে এরকম রাজপুত্র হয় না। চমৎকার। ভাইয়ার কাছে এই রাজপুত্রের কথা শুনে মনে পড়ছে যে স্যার অনেক ছোট ছোট ব্যাপারগুলো বলছিলেন, যে আপনার ভেতরে জিনিসগুলো খুঁজে পেয়েছেন এবং সেই চরিত্রের প্রয়োজনে আপনাকে কি কি প্রস্তুতি নিতে হয়েছে এই চরিত্রটি ফুটিয়ে তুলতে। না, বেসিক্যালি আতাউর রহমান তো বাংলাদেশের একজন, মানে আমাদের স্বাধীনতা পরবর্তীকালে আমাদের মঞ্চনাটককে যারা আজকের এই অবস্থানে নিয়ে এসছেন, তার মধ্যে তিনি অন্যতম। আমরা তো প্রথম কিছুদিন, প্রথম মাসখানেক তো উনি শুধু আমাদেরকে ব্যাখ্যাই করে গেছেন বিভিন্নভাবে, আমাদের পার্সপেক্টিভ থেকে। একটু আগেই বলেছেন উনি যে জীবনানন্দ দাশ, রবীন্দ্রনাথ মিলিয়ে আমাদের দেশীয়ভাবে
এটা কি আমাদের হ্যামলেটকে করার জন্য। তো উনি ওনার জায়গাগুলি আমাদেরকে এমনভাবে বিশ্লেষণ করে মাথার মধ্যে আসলে এরকম পিনের মতো করে ঢোকানোর চেষ্টা করেছেন। আমরা কতটুকু নিতে পেরেছি জানি না, বাট আমরা নেওয়ার চেষ্টা করেছি খুব আন্তরিকভাবে। চেষ্টার হয়তো ত্রুটি রাখি নাই একেবারেই, সে জায়গা থেকে চেষ্টা করেছি। এবং ওনার কথাগুলি আমরা যদি 70%ও যদি আমরা মোটামুটি করতে পারি আর কি জায়গাগুলি, তাহলে আশা করি প্রোডাকশন ভালো হবে। চমৎকার। এবং আরো অনেক কিছু জানবার আছে, এগুলো নিয়ে আরো গল্প করব, একটা বিরতি নিয়ে ফিরবো। প্রিয় দর্শক, সময় হয়ে গেল বিরতিতে যাবার। ফিরে এসে আরো অনেক কিছু জানবার আছে, আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম বেলা শেষের আজকের এই আয়োজনে। অর্চে আছি আপনাদের সাথে, আর আমাদের সাথে আছেন মঞ্চ সারথী আতাউর রহমান এবং মঞ্চ অভিনেতা মাসুদ সুমন। কথা বলছিলাম ওনাদের সাথে, চলে যাচ্ছি আবারও তাদের কাছে। স্যার, এবার যে বিষয়টি নিয়ে জানতে চাই যে দেশে বিদেশে বহুভাবে হ্যামলেটকে তুলে ধরা হয়েছে, বহুভাবে, এবং আমাদের এখানে এখন শিল্পকলা থেকে যে উদ্যোগটি নিয়েছে বা কাজ করে যাচ্ছে এবং অনেক পরিকল্পনা করে এই কাজটি হচ্ছে, সেক্ষেত্রে আমরা কি ভিন্ন ধরনের কোনো কিছু আশা করতে পারি? এখন হ্যামলেট যেমন রাশিয়ানরা করে, রাশিয়ানরা তো তখন একটা আজকে পত্রিকায় দেখলাম ঠান্ডা যুদ্ধ ছিল ইয়ের সাথে, ধনতান্ত্রিক দেশের সাথে এবং কমিউনিস্ট বিশ্বের সাথে বা সমাজতান্ত্রিক বিশ্বের সাথে। সমাজতান্ত্রিক তখন রাশিয়ানরা কি করে শেক্সপিয়ারের হ্যামলেট একটি নাটক করলো, এটা ধনতন্ত্র বিশ্বের নাটক, এটা সাহেবদের নাটক, ইংল্যান্ডের নাটক, কিন্তু করলো এটা এমন বিশ্বজনীনতা ভাবলে অবাক হয়। যখন কোল্ড ওয়ার চলছে, ঠান্ডা যুদ্ধ, সেই সময় রাশিয়ান হ্যামলেট দেখে আমি বিমোহিত। আমি তখন ইউনিভার্সিটিতে পড়ি, যদিও ডাব করা, কিন্তু বিমোহিত। কিভাবে আত্মীকরণ করলো হ্যামলেটকে, নিজস্ব করলো। আকিরা কুরোসাওয়ার যখন দি র্যান দেখলাম, তখন কিং লিয়ারকে কিভাবে আত্মীকরণ করলো। থ্রোন অফ দি ব্লাড যখন দেখলাম, ম্যাকবেথকে কিভাবে নিজের করে নিল। হায়দার কিভাবে যখন সিনেমা কি করে নিজস্ব হ্যামলেট বানালো। প্রত্যেকে শেক্সপিয়ারের এই জন্য সে পৃথিবীর সেরা নাট্যকার, সর্বকালের সেরা নাট্যকার বলা। সব দেশি সব মানুষেরই ভেতরে উনি প্রবেশ করেছেন। ওনার সবচেয়ে বড় গুণ ছিল মানুষ, নাট্যকার হিসাবে, একজন সৃজনশীল মানুষ হিসাবে উনি সমাজের প্রতিটি মানুষকে আদ্যপান্ত জানতেন। যেমন একটি খেটে খাওয়া মানুষকে জানতেন, তেমনি একটি মধ্যবিত্তকে জানতেন, তেমনি একজন সাংঘাতিক লর্ড বা রাজা বা জমিদার তেমনি জানতেন। কারণ ওনার নাটক ভালো না হলে তখন ওই বোতল ছুঁড়ে মারত, এরকম গুন্ডা পান্ডা নাটক দেখতে যেত। কাজে ওনার মতো সমাজের প্রতিটি, যেমন হ্যামলেট নাটকের গোর্খদককে উনি চেনেন, তেমনি রাজাকে চেনেন, তিনি হ্যামলেটকে চেনেন। হ্যামলেটের জীবনে একজন বন্ধু কিন্তু প্রয়োজন। হ্যাঁ, বন্ধু কিন্তু আমরা খুব সহজ অর্থে ব্যবহার করি, তোমার সাথে আমার বন্ধুত্ব আছে, আমার বন্ধু, কিন্তু তা নয়। বন্ধু কিন্তু সারা জীবনের সাধনা, প্রেমের মতোই সারা জীবনের সাধনা, তার চেয়ে বড় সাধনা। বন্ধু বন্ধুর জন্য প্রাণ দিতে পারে, তেমন বন্ধুত্ব আমরা দেখি হ্যামলেটে। হোরাসিও এবং হ্যামলেট। এবং হ্যামলেট যখন মারা যাচ্ছে বলছে দি রেস্ট ইজ সাইলেন্স, মানে এরপরে নৈশব্দ ছাড়া আর কিছুই নেই, কিন্তু বলে যাচ্ছে তার বন্ধুকে যে তুমি একমাত্র বেঁচে রইলে যে আমার এই কাহিনী তুমি পৃথিবীর মানুষকে, পরবর্তী প্রজন্মকে জানাবে। কাজেই পরবর্তী প্রজন্মকে জানাবে, কারণ শেক্সপিয়ার কিছুই বাকি রাখেনি এখানে। বিশ্বাসঘাতকতা, উদারতা এবং সব কিছু উনি এখানে রেখেছে। মানুষের যে চরিত্র, একটা মানুষ সব দিক খারাপ হতে পারে না, আবার একটা মানুষের সব দিক ভালো হতে পারে না। মানে আমরা বলি না, গডস পার্ট এন্ড ইভিল পার্ট, ঈশ্বরের অংশে আমরা তৈরি, আমরা কিন্তু শয়তানের অংশেও তৈরি। তো যখন আমরা চাই যে ভালোই হোক, ঈশ্বরের অংশেই ভালো হোক, এটা আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা কিন্তু করে তুলছি। আমাদের জাতির জনকের একটা ছোট্ট কথা আছে সেখানে, এটা আমাদের নাট্যকারের অভিপ্সা ছিল, অভিপ্রায় ছিল যে উনি হ্যামলেটের বাবার প্রেতাত্মা যখন আসবে তখন উনি বলবেন, আজ দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে তোমাদের সামনে এসে দাঁড়িয়েছি। তখন ছিল জাতিকে যুদ্ধে পাঠাবার দিন, আজকে, অর্থাৎ আজকে হচ্ছে ব্যক্তিগত যুদ্ধ। কাজে আমরা ওটা মেলাবার চেষ্টা, হয়তো খুব কষ্টকৃত মেলাবার চেষ্টা করব না, যে ধরবে, কারণ পিতৃহত্যার প্রতিশোধ যুগ যুগ ধরে, আবহমান কাল থেকে, যখন মানুষ গুহাবাসী ছিল, আমার বাবাকে মেরেছে, আমি প্রতিশোধ নেবই। হ্যাঁ, পরম্পরা, বংশ পরম্পরা, সে প্রতিশোধের ব্যাপারটা এসছে। তো এইভাবে আমরা কিন্তু নানাভাবে, যেমন হ্যামলেট এক জায়গায় একেবারে ভেঙে পড়েছে, আকাশের দিকে তাকিয়ে রবীন্দ্রনাথের কবিতা বলছে, হ্যাঁ, রক্তে রক্ষরে দেখিলাম আপনার রূপ,
আপনারে চিনিলাম আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়, সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম। এইসব রেখেছি আমরা। বাহ, চমৎকার। ভাইয়ার কাছে শুনতে চাচ্ছি যে শিল্পকলা এত বড় আয়োজন করেছে, একজন শিল্পী হিসেবে দর্শকদের থেকে আপনি কি প্রত্যাশা করছেন? আমি মনে করি যে আমাদের দীর্ঘ 4 মাস 5 মাসের প্রয়াস, যেখানে আতা ভাই আছেন, আতা ভাই একটু আগে বললেন আমাদের দেশের সব ভালো ভালো ডিজাইনার যারা সবাই কাজ করছেন, আমরা চেষ্টা করছি আমরাই শুধু একমাত্র ছোটখাটো মানুষ, আমরাও চেষ্টা করছি আমাদের বেস্ট এফোর্টটা দেওয়ার জন্য। তো আশা করি দর্শক হতাশ হবে না। আমি দর্শকদের বলবো তারা এসে আমাদেরও আসলে প্রত্যাশা সেটি যে এত গুণী মানুষের কষ্ট আসলে বিফলে যাবে না। আজকে মানে একদমই অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আজকের মতো এখানেই বিদায় নিতে হবে। দুজনকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের মাঝে এসে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ তোমাকেও। ধন্যবাদ। এই প্রযোজনায় যে শিল্পকলার সার্বিক সহযোগিতা পেয়েছি, এবং যেহেতু লিয়াকত আলী লাকী একজন অত্যন্ত মেধাবী প্রতিভাবান শিল্পকলা যিনি মহাপরিচালক, ওনার সাথে বহু কালের সম্পর্ক আমার। যিনি মহাপরিচালক তিনি যেমন একজন অভিনেতা, একদম কি বলবো, মানে বলা যায় না, এত সুন্দর অভিনেতা এবং অনেক গুণী মানুষ, তেমনি গানও জানেন, তেমনি বড় নির্দেশক। উনি বাচ্চাদের নিয়ে কাজ করছেন, বিস্মিত হতে হয়। বিশ্ববিদ্যালয়ে দেখেছি উনি যখন ছাত্র তখন খালি নাটকই তার মাথায়, গানই তার মাথায়, শিল্প ছাড়া বাইরে উনি কিচ্ছু বোঝেন না। তার সহযোগিতা না পেলে সার্বিক একদম অন্ধের মতো উনি আমাদেরকে সাপোর্ট দিয়ে গেছে। টাকার দরকার মানে হয়তো নেই, ফান্ড অতটা নেই, ভাবার বলছে ঠিক আছে আতা ভাই হয়ে যাবে, কিছু একটা হবে। এটা ওনাকে ধন্যবাদ দিতে হয়। এবং শিল্পকলার সকল কর্মকর্তা কর্মচারী যেভাবে সহযোগিতা করছে নাটকটির পেছনে, সব নাটকই তারা করে, নাহলে কিভাবে আমরা করছি এত নাটক, ওখানে তিনটি হলে নাটক করে যাচ্ছি। আমি লিয়াকত আলী লাকীর কাছে বিশেষভাবে আমার অনুজ প্রতিম ভাইয়ের মতো, সে তার কাছে আমি কৃতজ্ঞ। অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি বেলা শেষের এই আয়োজন। আবারও দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো অতিথিকে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এসএ টিভিতে চোখ রাখবেন।